বছরের প্রথম দিন ঘুরতে গেলে নাকি সারা বছর ঘোরা হয়, এই বিশ্বাস মনে নিয়ে আমরা ফার্স্ট জানুয়ারির দিন সবাই মিলে বাড়ির চলে গেছিলাম ইকো পার্কে। আর ওখানে গিয়ে যা দেখি চক্ষু চড়ক গাছে উঠে গেছে। দেখো লক্ষ লক্ষ মানুষের ভিড়। ঠিক 1 মাস আগে ছেলেমেয়ের আবদার মেনে ইকো পার্কে এসেছিলাম, আর তখন বিশ্বাস করো কোনো জনমানব ছিল না। দেখো আমার বর একা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে টিকিট কাটছে, চারিদিকে দেখো আর কেউ নেই। আর এই টিকিট কাউন্টারের সামনের ভিডিও তোমাদের দেখালাম ফার্স্ট জানুয়ারির দিন কি অবস্থা। আর দেখো এন্ট্রান্সের গেট, চারিদিক দেখো পুরো ফাঁকা ধুধু করছে। আমার মেয়ে ছেলে তো ফাঁকা পেয়ে প্রচুর দৌড়ে নিয়েছে, কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন এত লোকের ঢল, মানে হাঁটতেই প্রবলেম হচ্ছে। 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই পড়েন সামনে এই করোনা। আর একে দেখলেই আমার মেয়ে ভীষণ মারধর করে, কারণ এর কারণে 2 বছর ওর নষ্ট হয়েছে। বাইরে কোথাও যেতে পারেনি, ঘুরতে যেতে পারেনি, স্কুলে যেতে পারেনি, তাই যত রাগ ইকো পার্কে গেলে আর এই 4 নম্বর গেট দিয়ে ঢুকলেই করোনার ওপরে সেই রাগ উপড়ে দেয়। তারপর আমরা ইকো পার্কে ঢুকে গেছিলাম। আর 7 ওয়ান্ডার্স এর টিকিট কাউন্টারের সামনে দেখো ওখানেও আমার ছেলে আর আমার বর একাই দাঁড়িয়ে, কেউ নেই। আর ফার্স্ট জানুয়ারির দিন কেউ ছিল কি না পরে দেখাবো সেটা তোমাদেরকে, কারণ ফার্স্ট জানুয়ারির দিন না আমরা রাত্রে বেলায় গেছিলাম, দিনের আলোতে তো 1 মাস আগেই দেখে নিলাম, তাই রাতে কেমন লাগে সেটা দেখার জন্য রাতে ঢুকেছিলাম। আর কতটা ভিড় ছিল পরে তোমাদেরকে দেখাবো। যাই হোক, এখন দেখো 7 ওয়ান্ডার্স দেখতে আমরা সবাই ঢুকে গেছি। সেদিনকে খুব ভালো করে মনের মতো করে ছবি তুলেছি, ভিডিও তুলেছি, কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন কিচ্ছু পারিনি, বিশ্বাস করো। শুধু মানুষের মাথায় উঠেছে, ঠিকঠাক ভাবে ঢুকতেই পারিনি। 7 ওয়ান্ডার্সে যেটা ফার্স্ট ছিল হচ্ছে পিরামিড, চারিদিকে পিরামিডের সব ঘুরে টুরে নিলাম, অনেক ছবি টবি তুললাম। আর তারপর দেখো আমরা চলে যাচ্ছি একটা পিরামিডের ভেতরে। এখানে একটা ছোট্ট মমি রাখা রয়েছে, এটা দেখে তো আমার মেয়ে ভীষণ খুশি। কিছুদিন আগে আমরা ভারতীয় জাদুঘর গেছিলাম, সেখানটাতেও দেখেছে, ওই জিনিসটা ওর মাথায় ছিল, তো এখানে দেখেই বলছে মা দেখো কি সুন্দর মমি। আর ওখানে 2টো ছিল, সেটাও ওর মনে রয়েছে। যাই হোক, ছোট জায়গার মধ্যে দেখলে ওর এটাও খুব ভালোই লেগেছে। এই দেখো এখানে এই ছোট্ট মমিটা রাখা রয়েছে। আর ওখানে যেটা ছিল যে জানি না সত্যি কিনা, তবে ওটা অরিজিনাল শুনেছি। আর এখানটায় তো সবই আর্টিফিশিয়াল। পিরামিডের বাইরেই রয়েছে একটা ছোট্ট জলাধার, যার উপরে রয়েছে কাঠের ব্রিজ। এই কাঠের ব্রিজটা পেরিয়েই আমাদের অন্যান্য 7 ওয়ান্ডার্স এর দিকে এগিয়ে যেতে হবে। আর এই জলাধারের এক প্রান্তে রয়েছে দেখো খুব সুন্দর একটা ঝর্ণা। আমরা এখন চলে এসেছি তাজমহলের সামনে। আর এখানে বিশাল মাঠ দেখে আমার ছেলেমেয়েরা নিজেকে সামনে রাখতে পারেনি, ওরা শুরু করে দিয়েছে দৌড় প্রতিযোগিতা। কি না ওই সামনে দেখছো কতগুলো মূর্তি রয়েছে, কে সমস্ত মূর্তিগুলোকে আগে ছুঁয়ে মা বাবার কাছে ফেরত আসতে পারে। আমার ছেলে হচ্ছে বোকা, সে শুধু একবার ওপরে উঠছে একবার নিচে যাচ্ছে, একবার ওপরে উঠছে নিচে যাচ্ছে, মানে নিচের মূর্তি থেকে ওপরে মূর্তিগুলো ছোঁয়ার চেষ্টা করছে। আর আমার মেয়ে হচ্ছে চালাক, সে কি করেছে একদম ওপরে চলে গেছে, সব মূর্তিগুলোকে লাইন বাই লাইন সব ছুঁয়েছে, আবার সেকেন্ড লাইন ছুঁয়েছে, আবার থার্ড লাইন ছুঁয়ে চলে আসছে। কিন্তু ছোট মানুষ তো আস্তে আস্তে হাঁপিয়ে গেছে। আমার ছেলেও দেখো বসে পড়েছে, মেয়েও বসে পড়েছে। আর ছেলেকে তো জিততেই হবে, মেয়েকে হারাতে হবে। দেখো হামাগুড়ি দিয়ে এসেও আমার কাছে এসে গেছে, কিন্তু মেয়ের খুব কষ্ট হচ্ছিল, তাই ও আর আসতে পারেনি। পরে ওখানে গিয়ে ওকে নিয়ে আসি, জল টল খাওয়াই, একটি বসাই, তারপর ওরা আবার দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছে। আমি আর আমার বর এখানে মাঠের মধ্যেই বসেছিলাম, তাজমহল দেখছি। আর এক সাইডে ছিল পেট্রা জর্ডেন, আর পেট্রা জর্ডেনেরই একটা অংশে রেস্টুরেন্ট হয়েছে, সেখানটায় সবাই যাচ্ছে, কফি টফি খাচ্ছে। আমার ছেলে মেয়ের কিন্তু খাওয়া দাওয়ার প্রতি কোনো ইচ্ছা নেই, তাদের একটাই ইচ্ছা সারাদিন শুধু দৌড়ে যাব দৌড়ে যাব দৌড়েই যাব। দেখো এখনো তারা দৌড়ে যাচ্ছে, আমরা বলছি অনেকক্ষণ হয়েছে এবার অন্যগুলো দেখি, বলছে না একটু বসো আমরা আরেকটু দৌড়াই। তারপর অনেকক্ষণ বলার পরে আমরা ক্রিস দ্য রিডিমার যে ছিল সেই মূর্তিটার দিকে এগিয়ে যাচ্ছি। আমার ছেলে বলল মা এটা ব্রাজিলে রয়েছে। আমার মেয়েরও খুব ভালো লেগেছে এখানে, এখানে দৌড়ে দৌড়ে দুজনে এলো। দেখে দেখে যাওয়ার সময় তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে নিতে চাই, দেখো চারিদিকটা তোমরা শুধু দেখো, কেউ নেই, পুরো ফাঁকা।
মানে আমরা একাই এসে পুরোটা ভিজিট করে এখান থেকে আবার তাজমহলের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে আমার ছেলে মেয়ে উঠে গেছে, আমি এখনো সামনে রয়েছি, উঠতে পারিনি, কারণ তোমাদেরকে আমি চারিদিকটা দেখাচ্ছি। দেখো ভীষণই ফাঁকা। তোমাদের যদি ইকো পার্কে ঘুরতে আসতে হয় তবে ওয়ার্কিং ডেতেই আসার চেষ্টা করো, যদি পসিবল হয় তাহলে এরকমই ফাঁকা ভাবে ঘুরতে পারবে। আর না হলে ফার্স্ট জানুয়ারিতে যেরকম আমরা ভিড় পেয়েছি ওরকমই পাবে শনিবার রোববার বা যে কোনো অকেশনে আসতে চাইলে। যাই হোক, এখানে ছেলে কিন্তু আমার আর ওর বাবার খুব ভালো ভালো ভিডিও আর ছবি তুলে দিয়েছে, তার মধ্যে এটা হচ্ছে আমার ভীষণই প্রিয়। ওমা ওই দেখো ঝালমুড়ির দোকান, চলো গিয়ে একটু ঝালমুড়ি খেয়ে আসি। তুই বলবি কি, তোর আগে তোর বাবা গিয়ে লাইন দিয়ে নিয়ে চলে এসছে, জানে তোর আর আমার ফেভারিট হচ্ছে ঝালমুড়ি। ফাইনালি ঝালমুড়িটা হাতে এলো, অনেকক্ষণ ধরে খেতে পাচ্ছি। ব্যাস হয়ে গেল। আমার জন্য তো এনেছে, তুই খেয়ে নিচ্ছিস আগে খেয়ে। ওই দেখ, একজনকে বললাম তো আরেকজন খাওয়া শুরু করে দিল। বসো তোমরা। ঝালমুড়িটা এত সুন্দর হয়েছে, আমাদের কপালে কখন আসবে। এই দেখো এর আবার বায়না শুরু হয়ে গেছে, খেলনা কিনবে খেলনা কিনবে। ওই যে দেখতে পাচ্ছি না ঝালমুড়ি দোকানের পাশে সব খেলনা হেয়ার বেল সব বিক্রি হচ্ছে। এদিকে আয়, চুপচাপ এদিকে আয়। ওই দেখ তোর বাবা আবার চলে গেছে ভেলপুরি কিনতে। ভেলপুরি দেখি, ভেলপুরি খেয়ে কেমন বানায় এখানকার ভেলপুরিটা। ওই তো মনে বাবা নিচ্ছে। হ্যাঁ চলে এসছে। খুব সুন্দর ছিল, কিন্তু ঝালমুড়িটাও খুব ভালো ছিল, ভেলপুরিটাও ভালো ছিল, কিন্তু ফার্স্ট জানুয়ারির দিন খুব বাজে বানিয়েছে, আর দামও 10 টাকা করে বেশি নিয়েছে বল। হ্যাঁ একবারে ঠিক বলেছো, কিন্তু সেদিন খুব ভালো লেগেছিল। হ্যাঁ আমারও খুব সুস্বাদু লেগেছিল। চল তাড়াতাড়ি খেয়ে দে, এবার আমরা এগিয়ে যাই। ওই দেখ খেয়ে এনার্জি পেয়ে গেছে, এবার দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কোথায় যাচ্ছে বুঝতে পেরেছিস? ওই তো চীনের প্রাচীরের উপরে যাচ্ছে। হ্যাঁ এমন ভাব দেখাচ্ছে যেন প্রাচীরটা ওরই। আরে এত বড় চীনের প্রাচীর, দৌড়াতে দৌড়াতে তো হাঁপিয়ে যাবি, আস্তে আস্তে চল, পুরোটা তো দেখতে হবে। দেখ পোজ দিচ্ছে, তোকে ছবি তুলতে বলছে। ছবি? কি পোজ? স্টার জলসা পোজ। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, মাথা ঘুরে যাবে যে, পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। এই আবার উড়ে গেল উড়ে গেল উড়ে গেল। দৌড়াচ্ছে। যাই আমি ওর হাতটা ধরি, বুঝলি? হ্যাঁ না হলে কোনখান দিয়ে যে ঢুকে যাবে, পড়ে যাবে, উড়ে যাবে, ভগবানই জানে। তুই তোর বাবার সাথে আয়। হ্যাঁ চ এবার দেখবি, চ চীনের প্রাচীর। হ্যাঁ শুনেছিলাম কি এটা চাইনিজরা বানিয়েছিল। চীনের প্রাচীর নাম যখন, তো চাইনিজরাই বানাবে। এটা বানিয়েছিল কেন, মঙ্গলরা ওদের উপর অ্যাটাক করতো, ওখান থেকে বাঁচার জন্য ওরা চীনের প্রাচীরটা বানিয়েছিল। এই চীনের প্রাচীর থেকে আমরা চলে এলাম কলোজিয়ামে। এই কলোজিয়াম হলো রোমের কলোজিয়াম। এইখানে রাজারা বসে থাকতো, আর যেই কয়েদিগুলো হতো, মানে যারা দোষ করেছে তাদেরকে এখানে বাঘ সিংহের সাথে ছেড়ে দেওয়া হতো। এবার দর্শক আসতো আর রাজা ওখানে অর্ডার দিত, আর ওরা বসে বসে ওই লোকটাকে দেখতো। ওই লোকটাকে কিছু দেওয়া হতো, যেরকম কি ঢাল ফাল বা তরোয়াল। ওই লোকটাকে ওই সব দিয়ে, মানে আত্মরক্ষার জন্য, তাই তো? হ্যাঁ আত্মরক্ষার জন্য ওই সব দিয়ে বাঘ সিংহটাকে মারতে হতো। খুব ভয়ানক খেলা হতো এখানে। কি অবস্থা বল। তোর বোন কোথায় গেল? দাঁড়া খুঁজে আসি। ওই তো ওই তো ওই তো, ছোট ছোট ফাঁক ফোকর দিয়ে গুলে যাচ্ছে। সত্যি এখানে বাচ্চাগুলোকে খুঁজে পাওয়া খুব মুশকিল, একবার এখান দিয়ে ঢুকছে একবার ওখান দিয়ে বেরোচ্ছে। ঘোরা হয়ে গেছে, এবার তাজমহলের সামনে আবার ওই ফাঁকা জায়গায় আমার মেয়ে হাঁটতে শুরু করে দিচ্ছে। ওর যে কি ভালো লাগছে এই মাঠ, ভগবানই জানে। আর এখানে একটা জলপ্রপাত তোমরা দেখতেই পাচ্ছ যেমন, আর বিকেল হয়ে গেছে বলে ফোয়ারাও শুরু হয়ে গেছে। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, আর আমরা আবার আমাদের সেই পুরোনো জায়গাটা তাজমহলের সামনে এসে বসে গেছি, একটু এনার্জি নিচ্ছি। তারপর আমি আর বোন আবার দৌড়ে রেস করব। এখানে আমরা সমস্ত কিছু খেয়েছি, কিন্তু কেক, মোয়া, বিস্কুট, আর তোদের জন্য যে ফুটিগুলো এনেছিলাম সবই তো খেলি, সেটা তো বলছিস না। তো এবার আমরা চলে গেছি চিলড্রেন পার্কের দিকে। আর যেই না চিলড্রেন পার্ক চোখে পড়েছে শ্রেয়ার, দৌড়ে গিয়ে প্রথমেই স্লিপে চড়া শুরু করে দিয়েছে, তারপরেই দৌড়ে চলে গেল দোলনার দিকে। তোমরা দেখো কি না কি করছে। ওই দেখো এবার দোলনার দিকে হাত দেখাচ্ছে, দোলনায় চড়বে। ওসব ছেড়ে তুই কি করছিস? আমি তো দেখছিলাম বাচ্চাদের কেমন লাগে। উল্টো দিকে কেন চড়ছিস?
বাচ্চাদের কেমন লাগে এটা চড়তে আমি দেখছিলাম। ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু উল্টো দিকে কেন যাচ্ছিলি? আর কেউ ঘোরানোর নেই, যেরকম ভাবে ঘুরছিল ওখানে উঠে বসে গেছি। বাহ 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 বাহ, লোকে দেখে পেটাবে, এগুলো বাচ্চা রে। তুই কি বাচ্চা? তুই তো ঢেরে বাচ্চা। আমি তো ছোট বাচ্চা, 8 বছরের। 8 বছর? আচ্ছা, তাহলে তোর বোন কি? ও তো 9 বছর 10 বছর। ঠিক আছে, তুই চ, আমি তোর বোনের কাছে যাই, ওই দেখ দোলনা চড়ছে। আরে দোলনা দেখছো তোমরা, একটা মুহূর্ত নিস্তার নেই। দোলনা, স্লিপ, তারপর এই সিস, তারপর আমি যেটা চড়ছিলাম ওটা চড়েই যাচ্ছে। আরে চ, সামনে তো আরো জায়গা হ্যাঁ, শুধু আছে। বোনকেই বলছিস, আর তুই কি করছিস? বল বল বল। আরে আমি তো তখন চড়ছিলাম। তোর বোন বরঞ্চ ভালোভাবে বসছিল, তুই যেভাবে বসছিস মনে হচ্ছে তোকে কেউ ধরে বেঁধে ওখানে বসিয়ে দিয়েছে। কি করবো, বাচ্চাদের তো, কি ছোট জায়গাটা। তাও তো ছাড়ছিস না। দেখ কি সুন্দর দোলনাগুলো, ওই দেখ ওরাও আসছে, দোলনা চড়বে। চ চ চ, এখান থেকে চলে চ। চলো তাড়াতাড়ি চলো, আর ভাল লাগছে না। কিন্তু যতই ওঠার চেষ্টা করি আর উঠতে মন করছে না এই দোলনা থেকে। কিন্তু কি করবি বল, আরো তো অন্যান্য লোকেরা আছে, তাও তো আজকে এসছিস বলে ফাঁকা, আর অন্যদিন এলে তখন কি করতিস? চলো এবার যাওয়াই যাক। এই দেখো একটা ঘাসের তৈরি, এটা মেস টাইপের। না, এটা ভুলভুলাইয়া। ওটাই তো, মেসকেই বলে ভুলভুলাইয়া। আচ্ছা আচ্ছা। তো এই মেজে আমরা আমাদের রাস্তা খুঁজতে চলে গেছি, আর মা বাবাটা সাইডের রাস্তা দিয়ে আসছে। আমি আর বোন ডিটেকটিভ হয়ে মেজে ঢুকে গেছি রাস্তা খুঁজতে। আর আমরাও ডিটেকটিভ, তোদেরকে খুঁজছি। হ্যাঁ, ওই একই হলো। ওই চলে দেখো, আয় চলে আয়, রাস্তা পেয়ে গেছি। এখনো অনেক কিছু দেখার বাকি, চ। এই দেখো বোন এসছে পেলিক্যানদের সামনে, আর এবার ওদের সাথে ছবি তুলবে বলে বায়না করছে। যতই বলছি ওরা খুব লম্বা, আর তুই কত বেটে, দেখ তোর ছবি আসবে না, তোর মুখ ফুক সব কেটে যাবে, কিন্তু শুনছেই না। ওখান দিয়ে আবার একটা ফুল কুড়িয়ে এনেছে, তোমরা দেখো। দেখ, এখানে বোধহয় 2 দিন আগেই বিয়ে বাড়ি হয়েছে, দেখেছিস কত সুন্দর করে সাজানো রয়েছে, গেট ফেট করা রয়েছে। হ্যাঁ, এখানে তো বিয়ে দারুণ বাড়ি লাগছে হয়, banquet কিন্তু। hall দেয় এখানে কটা ছবি তোল, ভালো লাগবে। আরে চলে যাচ্ছিস কেন? শেয়ার কটা ছবি তুলে দে এখানে। আরে ছবি তুলতে আর বলো না, ছবি তুলে মোবাইলের স্টোরেজ পুরো ফুল হয়ে গেছে, আর কিছু ছবি তোলার নেই। মেয়েরাই ছবি তোলে, বুঝেছিস তো। চলো সামনে অনেক যারো জায়গা পাবে, ওখানে আরো ছবি তুলতে বলবে। দেখ কি সুন্দর করে সাজানো, তুই শুধু দেখ। শ্রেয়ার বিয়ে হলে এখানে বিয়ে বাড়ি ভাড়া নেব। হ্যাঁ, এখনো অনেক বছর বাকি, তুই ওই ভেবে বস থাক। এই দেখো টয় ট্রেন, কতক্ষণ পর দেখা পেলাম এই জিনিসটা, যেই জিনিসটা খুঁজছি। কোথায় যাচ্ছে বলতো? এটা তো মনে হয় পুরো ইকো পার্ক ঘুরিয়ে তারপর আবার তোমাকে ঘুম স্টেশনে ছাড়বে। হ্যাঁ ঠিক, ওই দেখ দূরে দেখা যাচ্ছে ঘুম স্টেশন, ওইদিকেই যাচ্ছে। ওই দেখ, দেখতে পেয়েছিস? হ্যাঁ, এটা পুরো ইকো পার্ক ঘুরে এলো, আর ওখানে ঘুম স্টেশন করা আছে, ওখানেই লাস্ট। আবার ওখান থেকে প্যাসেঞ্জার নিয়ে আবার দৌড়াবে। চড়বি নাকি? না না, টয় ট্রেন আর চড়বো না। দার্জিলিং এ যা টয় ট্রেন চড়েছি। চ তাহলে এবার একটু জঙ্গলের ভেতর দিয়ে যাই, এরপরেই না একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। এটা তো সম্ভবত দেখে রেইন ফরেস্ট মনে হচ্ছে, কিন্তু রেইন ফরেস্টে ওরকম কি থাকতে পারে ইন্টারেস্টিং এত? চ না, দেখলেই বুঝতে পারবি। চলো, যখন বলছো তুমি, দেখাই যাক কি দেখ, আছে মনে সামনে। হচ্ছে না যে তুই কোনো একটা মানে পাহাড়ি জায়গায় এসে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিস, কোথায় যাবি, কোথা থেকে এসছিস কিছুই বুঝতে পারছিস না, কোন দিকে যেতে হবে, এরকম একটা ফিলিং আসছে না? আমারও তাই মনে হচ্ছে। আর এর সাথে যদি একটু বৃষ্টি নেমে আসতো, মজাটাই আলাদা হতো। ছাতা এনেছিস? ছাতা তো আনিনি, কিন্তু বৃষ্টিতে ভেজারই তো মজাটা আলাদা। চারিদিকে কেউ নেই, মনে হচ্ছে না যে আমরা রাস্তা হারিয়ে গেছি? হ্যাঁ, আর দেখো ওরা পয় পয় করে হেঁটে চলেই যাচ্ছে, একটু পিছনে ঘুরেও তাকাচ্ছে না, যদি আমরা হারিয়ে যাই। দেখো দেখো মা, সামনে কি যেন একটা দেখতে পাচ্ছি। চলে এসেছি আমরা রেইন ফরেস্টে, এটাই তো ছিল বিশেষ আকর্ষণ, তোকে বলেছিলাম না? কি এই জিনিসটা? দেখে তো লাইট পোস্টের মতো অনেকগুলো মনে হচ্ছে। মনে হচ্ছে না কোন একটা রেইন ফরেস্টে চলে এসেছি? এটা একটা হিল স্টেশন, আমরা বেশ মাঝখান দিয়ে যাচ্ছি, চারিদিকে একটু থমথমে। আরে বাবা, গায়ে জল পড়ছে কেন? এইটা আবার কি? রেইন ফরেস্ট, ফিল কর ফিল কর। ও বাবা, এখানে আবার গায়ে জল পড়ে নাকি? রেইন ফরেস্টে কি হয় বল? যাক, ইচ্ছা এই ছিল এখানে এসে একটু জায়গাটাই বৃষ্টিতে তো ভেজার। তৈরি করেছে, দেখ। এখানে ইচ্ছা ছিল একটু বৃষ্টিতে ভেজার, ওইটাও ভিজে গেলাম।
ভালো লাগছে কিনা বল, হ্যাঁ। জিনিসটা কেমন। আর এখানে জলটাও অত গায়ে পড়ছে না, একবারে সামান্য ফোটা ফোটারও চেয়েও কম জল গায়ে পড়ছে। না এখানে যদি ভিজে যাস কোনো প্রবলেম নেই, ওই দেখ দূরে চেঞ্জিং রুম আছে, ওখানে চেঞ্জ করে নিতে পারবি। হ্যাঁ, শাওয়ার রুমও তো দেখতে পেলাম একটা। এটা কিন্তু সবাই আসলে খুব একটা খুঁজে পায় না, কারণ এটা জঙ্গলের মাঝখানে, জানিস তো। তো চলো এবার দেখাই যাক কেমন মজা হয় রেন আমরা ফরেস্ট। কিন্তু রেন ফরেস্ট থেকে এবার আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। কেন আর ভাল লাগছে না? একটু এখানে থাকো না। কেমন এনজয় করছিস? খুব বেশি ভালো। তুমি এক্সট্রা জামা কাপড় এনেছো তো? যদি জামা কাপড় ভিজে দেয় তাহলে কি হবে? আছে আছে, ব্যাগে আছে, অত চিন্তা করিস না। মানে বাবা বলছে বাইরে দিয়ে হাঁটতে। ঠিক আছে চ, ঠান্ডা পড়ছে তো, ঠান্ডা লেগে যেতে পারে। আরো অনেক কিছু আছে, চ দেখাবো। ওই দেখ দূরে রেন ফরেস্ট আমরা ফেলে এবার আমরা সামনের দিকে চলে যাচ্ছি। মনটা খারাপ করছে। দেখ কত ফুলের বাগান, তুই দেখ খালি। হ্যাঁ, ওটাই তো দেখছি, ফুলের পর ফুলের বাগান। কত সুন্দর ভাবে এগুলোকে পরিচর্যা করে বলতো। তাই আর ভাবি। রাস্তাটা দেখ কত সুন্দর, চারিদিকে আলোর গুলো দেখ তুই, ল্যাম্পপোস্ট গুলো। এই তো চলে এসেছি আমরা ইকো পার্কের বিখ্যাত লেকের কাছে, যেখানে সব বোটিং ফোটিং হয়। এখানে না মাঝখানে একটা আইল্যান্ড আছে যেখানে প্রোগ্রাম হয়, জানিস তো, জি বাংলার কিছু একটা প্রোগ্রাম এখানে হয়েছে কিন্তু। তাই নাকি? এরকম হয়? হ্যাঁ দেখ কত মাছ। এ বাবা, মাছ তো কিলকিল করছে। দেখেছিস নিচে ঘাসগুলো দেখা যাচ্ছে, দেখ, তার মানে এখানে জলগুলো অগভীর। শ্রেয়া পাশে দাঁড়িয়ে বায়না করছে আমাকে মাছ ধরে দিতেই হবে, আমি খাবো এই মাছগুলো। যদি আমাদের কাছে পপকর্ন থাকতো না, ফেলতাম, তাহলে দেখতিস মাছগুলো কি সুন্দর খেত। কত মাছ কিলবিল করছে দেখো নিচে। এখানে বোটিংটা কম হচ্ছে বলে না মাছগুলো দেখতে পাচ্ছিস, কারণ আজকে লোক কম তো। অন্যদিন যখন লোক টোক প্রচুর থাকে, বোটিং এত হয়, মাছগুলো আর আসে না এদিকটায়। হ্যাঁ ঠিকই দেখ বলেছো। চারিদিকটা কত ফাঁকা, দেখেছিস? কি সুন্দর লাগছে এই জায়গাটা। ভীষণ ভালো, এইখানে দাঁড়িয়েই অনেকটা টাইম কাটানো যায়। দেখো ওইদিকে ওই এয়ারলাইনটারই কথা বলছিলে তুমি? হ্যাঁ এই দেখ, যেই সন্ধ্যা হয়ে এসছে এবার চারিদিকে লাইট গুলো জ্বলে গেছে, কেমন লাগছে এবার কি বল। সুন্দর লাগছে, রেলিং এর সাইডেও আলো রয়েছে দেখ, দিয়েছে। আর প্রত্যেকটা আলো তুই যদি একটু খেয়াল করিস, দেখ সোলার সিস্টেমে চলছে। এটা তো খুব ভালোই সিস্টেম। দেখেছিস ওই দেখ সোলার প্লেট গুলো রয়েছে, সোলার সিস্টেমে কিন্তু আলোগুলো জ্বলছে। আর ওই দেখো এক এক করে ইকো পার্কটার পুরো আলো জ্বলে যাচ্ছে। দেখ তোদেরকে এমন টাইমে আমরা নিয়ে আসার চেষ্টা করি 2 থেকে 3টের মাঝখানে, যখন তোরা দিনের আলোতেও ইকো পার্কটাকে দেখতে পাবি, আবার ঠিক কয়েক ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আর আলোর মধ্যেও ইকো পার্কটাকে দেখতে পাবি। ওই দেখো কেমন আইল্যান্ডটা কি লাগছে বল। সুন্দর লাগছে আলোয় ভর্তি। এবার আমরা ঢুকবো জাপানিজ টেম্পলে। এটা আবার কি? এটা হচ্ছে জাপানিদের একটা টেম্পল। দেখ ওদের কালচারটাকে এখানে মেনটেন করা হয়েছে, শুধু দেখ। হ্যাঁ, ওই তো বুদ্ধদেবের একটা মূর্তি দেখতে পাচ্ছি সামনেই। ভীষণ সুন্দর কিন্তু। আর এখানে দেখ চাইনিজ না জাপানিজ ভাষায় লেখা, জাপানিজ না, এটা- ফরেস্ট লেখা। জাপানিজ ফরেস্ট ইংরেজিতেই লেখা, কিন্তু স্টাইলটা ওই রকম করেছে। বাহ, এই জায়গাটা কিন্তু দিনের বেলায় ভালো লাগবে না, মানে ভালো লাগবে কিন্তু অত সুন্দরও লাগবে না যত সুন্দর রাত্রে বেলায় লাগবে। যতই এই জায়গাটা দিয়ে যাচ্ছি কেমন একটা ভালো একটা গা ছমছম টাইপের একটা ফিলিং আসছে। খুব ভালো লাগছে জায়গাটা, পুরো নীলবিলে জায়গা, গাছে ভর্তি আর চারিদিকে দেখার মতো। চ এগিয়ে যাই, সামনে দেখতে পাবি আরো কত জিনিস। আর দেখ জঙ্গলের মাঝখানে কিছু কিছু গাছে এত সুন্দর করে স্পটলাইট গুলো দিয়েছে, যেগুলো ভীষণই ভালো লাগছে। আর এখানে বাঁশের ওপরে কারুকার্য করেও না, মানে আলোগুলোর এত সুন্দর কাজ করেছে, তো খুব ভালো লাগবে, তুই দেখ খালি। এটা আবার কাদের মূর্তি? এটা তো মনে হচ্ছে বুদ্ধদেবদের মূর্তি। আমার তো যতদূর দেখে মনে হলো লাফিং বুদ্ধ, জানি না তুই কতটা বুঝেছিস। হবে হয়তো। তুমি ঠিকই বলেছিলে, এইগুলো দিনের বেলা আসলে কিছুটাই দেখতে পারতাম না। দেখতে পেতিস কিন্তু সেই সৌন্দর্যটা বুঝতে এত পারছিস সুন্দর না। লাইটের কাজ তো দেখা অসম্ভব দিনের বেলা। হ্যাঁ, যে জিনিসটা যেরকম ভালো লাগে, যেমন 7 ওয়ান্ডার্স আলোতেই ভালো লাগে, আর জাপানিজ টেম্পল অন্ধকারেই ভালো লাগে। এখানটায় প্রতিটা স্টেপে এত সুন্দর করে সাজানো যে আমার ভীষণ ভালো লেগেছে। আমার কেন, আমার ছেলে মেয়ের বরের সবার ভালো লেগেছে। দেখো, আর এখানে ছবি তোলা, ভিডিও করা বা রিল করার জন্য সত্যি ভীষণই ভালো জায়গা। আমার তো খুব ভালো লেগেছে। আমি আমার ছেলেকে আবদার করে অনেক ছবি ভিডিও এখানে তুলে নিয়েছি। ও
ওই আমার হচ্ছে পার্সোনাল ক্যামেরাম্যান, তাই তো সায়ক? হ্যাঁ একবারেই। আমরা সন্ধেবেলার অনেকটা টাইম এখানে কাটিয়েছি, আমাদের মনেই হয়নি মানে 1-2 ঘন্টা কিভাবে যে কেটে গেল জাপানিজ টেম্পেলে, সত্যি তোমাদেরকে বলতে পারবো না। এখানে দেখো আমার মেয়েরও ভীষণ ভালো লেগেছে, অত যে 7 ওয়ান্ডার্সে গিয়ে দৌড়াদৌড়ি করছিল, এখানে কিন্তু এসে দৌড়ায়নি। আর দেখো কতগুলো তাল গাছ রয়েছে, তাল গাছগুলোকে এত সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে, স্পটগুলো করেছে, ভীষণ ভালো লাগছে। আর এখানে কাঠের ব্রিজ রয়েছে, সেখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তারপরে বিভিন্ন আলোর খেলা, মানে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে শুধু শিল্পর ছোঁয়া। আর এখানে নর্মাল দেখো বাঁশ বাগান রয়েছে, সেখানেও আলো স্পটগুলোকে এত সুন্দর করে দিয়েছে, ওখানেও যেন ভালো লাগছে। কোন দিকে তাকাবো, কোন দিকে ছবি তুলবো? দেখো গাছগুলো কিন্তু নিচে কিছু নেই, ওপরের দিকে উঠে ঝাঁকড়া। এই গাছগুলো নর্মালি কিন্তু আমি মানে আমাদের সমতলে দেখতে পাই না, এগুলো অস্ট্রেলিয়ার দিকে বেশি দেখা যায় যেগুলো। আর তুই দেখ যাওয়ার রাস্তাগুলো দেখ, প্রত্যেকটা কিন্তু ছোট 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 পাথর দিয়ে এক একটা শেপ করা রয়েছে। আর এটা হলো ওই মেন মন্দির টাইপের যে জায়গাটা হয়, এর মধ্যেই গিয়ে সবাই উইশ করে এই সবগুলো ঘুরিয়ে যেগুলো সাইডে থাকে। তো আমরা এখন ওর মধ্যেই প্রবেশ করছি। না কি বেশ বলে উইশিং হুইল না কি একটা বলে, হ্যাঁ ওরকমই টাইপের কিছু একটা বলবে। তো আমরা এখানে এখন প্রবেশ করছি। পিছন ঘুরে দেখ, দেখাচ্ছি মানে টেম্পলের গেট থেকেও বাইরের দৃশ্য এত অসাধারণ লাগছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে মেন টেম্পলের দরজাটা বন্ধ হয়ে গেছে সন্ধে হওয়ার জন্য। এর আগেও যদিও আমরা ঘুরেছি, কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, এই আফসোসটা রয়ে গেল। আর একটা খুব দারুণ জিনিস যেটা আমি নোটিস করলাম, ওটা হলো লোকেরা বাইরে আছে, লোকের হালকা হালকা কথা শোনা যাচ্ছে বাইরে, কিন্তু যেই মুহূর্তে তুমি টেম্পলটার ভিতরে পা দেবে না, একটা লোকের আওয়াজও তুমি শুনতে পাবে না, মানে এতটাই সাইলেন্ট ভিতরে। হ্যাঁ, কারণ এই ধরনের টেম্পেলে সবাই একটা নীরবতা পালন করে। গ্যাংটকে, দার্জিলিং এও গিয়ে তো দেখেছি। হ্যাঁ দেখেইছি, ওখানে মনেশ্রীতেও এরকমই সে ঠিক সিএম সিস্টেমটাই থাকে ওখানে। সেটা আবার কি সিস্টেম? আরে ওখানেও এরকম উইশিং হুইল টাইপের থাকে, ওগুলো ঘুরিয়ে তোমাকে উইশ করতে হয় আর একবারে চুপ থাকতে হয়। ওখানে তো আবার পোস্টার টাঙানো থাকে, প্লিজ কিপ সাইলেন্স, ওরকম ভাবে। দেখ এই ব্রিজটা কিন্তু কাঠের, দেখেছিস? হ্যাঁ ঠিক বলেছ, আমি তো নোটিসই করিনি এই জিনিসটা। আর ডান দিকে দেখ গাছটা, ওগুলো কি গাছ বুঝতে জানি না, কিন্তু দেখ পাতাগুলো কেমন জোড়ো জোড়ো টাইপের নিচের দিকে ঝুলে রয়েছে, কি সুন্দর দেখ। এইগুলো আবার কি? এটা কি জায়গা? এই টেম্পলের পিছন দিকটা দেখ, খুবই সুন্দর। এটা গেটের মতো মনে হচ্ছে, দেখো। এইসব জায়গায় ছবি তোলার জন্য একদম পারফেক্ট। হ্যাঁ ঠিকই বলেছো। আর ওই যে দূরে দেখতে পাচ্ছিস, ওগুলো কি বলতে পারবি? ওগুলো বাঁশ, তার ভেতরে একটা করে স্পটলাইট দেওয়া রয়েছে, কিন্তু এত সুন্দর ওদের কাজ দেখ, তুই বুঝতেই পারছি না ব্যাপারটা। এখানে দাঁড়িয়ে যদি ছবি তুলিস, মানে ব্যাকগ্রাউন্ড পিকচারটাকে এত দারুণ করে দেয় তুই ভাবতে পারবি না। জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে আমাদের শেষ গন্তব্যস্থল হলো এই ইকো পার্কের শেষ সীমান্তে থাকা আইফেল টাওয়ার। এটা দেখে আজকের মতো আমাদের ইকো পার্ক দর্শন শেষ করলাম, আর এবার বাড়ি যাওয়ার পালা। কিন্তু আমাদের এই যে ইকো পার্ক ট্যুরটা, সেটা কতটা ভালো লেগেছে সেটা দেখতে পাবে 1 জানুয়ারিতে যে আমরা ঘুরতে গেছিলাম সেই ভিডিওটার সাথে কম্পেয়ার করলে। দেখো আমি টিকিট কাউন্টারে কি অবস্থা ছিল তোমাদেরকে দেখিয়েছিলাম। তারপর তো সারা ইকো পার্কে আমি ভিডিও আর ছবি সেরকম তুলতে পারিনি, কারণ তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ এত মানুষের ঢল, আমি কি দেখাবো বলো। একটু সাইডে ক্যামেরা করলে তাও গাছপালা সব দেখা যাচ্ছে, কিন্তু সামনের দিকে কিছুই দেখাতে পারছি না। তাই 1 মাস আগে আমি যখন ইকো পার্কে গেছিলাম সেই ভিডিওটা তোমাদেরকে আমি শেয়ার করলাম। তোমাদের আশা করি খুবই ভালো লেগেছে, কারণ আমাদের তো ঘুরে ভীষণই ভালো লেগেছে। আমরা 1 জানুয়ারির দিন গিয়ে যখন এতটা ভিড় দেখলাম, আমার বরের তো মনটা একটু ভেঙেই গেছিল, কারণ ও আগে থেকেই জানতো যে ভিড় হবে, ও বারণ করেছিল। কিন্তু আমরা বললাম যে যেখানেই যাও না কেন আজকের দিনে ভিড় তো হবেই, কারণ এই দিনে সবাই ঘুরতে বেরোবে, সবার ছুটি আছে। কিন্তু ব্যতিক্রম যদিও ছিল আমাদের কাকু আর বাবাই, ওদের অফিস ছিল, যাই হোক, তবে ম্যাক্সিমাম লোকেরই ছুটি থাকে।
তাই আমরা মানে শ্রেয়ার বা সায়কের আবদারে যখন ইকো পার্কে এলামই, আর এত ভিড় দেখে ঠিক করলাম যে আমরা যেই জায়গাগুলো সেদিনকে স্কিপ করে গেছি সেই জায়গাগুলো দেখব, আর যেটা ভালো লেগেছে রেইন ফরেস্ট সেটা দেখব। তো ওই আশা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে এসেছি। তো আমরা এটা সেদিনকে করিনি, তোমরা ভিডিওটা এতক্ষণ ধরে দেখে বুঝতেই পেরেছো। তাই এখানে ঘুরলাম আর কিছু ছবি টবি তুললাম, তারপরে আবার বাইরে বেরিয়ে এসেছি। এখানে বিভিন্ন রোজ গার্ডেন, তারপরে আরো অনেক গার্ডেন রয়েছে। গোলাপ ফুলগুলো আমার এত ভালো লাগছিল, সাদা গোলাপগুলো দেখার মতো ছিল। সমস্ত কিছু দেখে দেখে আমরা রেইন ফরেস্টে যখন গেলাম না, রেইন ফরেস্টটা বন্ধ হয়ে গেছে, কারণ শীতকালে নাকি 4টে বাজলে, 4টে না 3:30 বাজলে রেইন ফরেস্টটা বন্ধ করে দেয়। তো আমরা 10 মিনিটের জন্য আর মানে লেট হয়ে গেছি। যাই হোক, আমার ছেলে বলল মা গ্রাম বাংলা দেখবো, কারণ আগের বাড়ি দেখা হয়নি। তো আমরা চলে এলাম, এখানে এসে 10 টাকা করে টিকিট কেটে গ্রাম বাংলা দেখতে ঢুকে গেলাম। আর দেখো গ্রাম বাংলা এখান থেকেই শুরু, বাঁদিকে সর্ষের ক্ষেত আর ডান দিকে তোমরা দেখতে পাবে রথ রাখা রয়েছে গ্রামে যেরকম থাকে, আর গ্রামের কুড়ে ঘর। মানে এখানে দেখে আমার মনে অনেক কিছুই আসছিল, তার মধ্যে কয়েকটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যে আমাদের অনেক বছর আগে, হ্যাঁ, যখন আমরা ছোট ছিলাম বা তারও আগে আমার বাবা মারা যখন ছোট ছিল, তখন গ্রাম বাংলা কিন্তু এই ধরনেরই ছিল। তখন এত বড় বড় শহরতলি ছিল হয়তো, কিন্তু এতটাও উন্নত ছিল না। তখন এটাই ছিল স্বাভাবিক জীবন। তাদের কিন্তু তখন এই জীবনটা হয়তো অতটা কমফোর্টেবল মনে হয়নি, যার জন্য এই শহরের সৃষ্টি আর এত লাক্সারিয়াস জিনিসের সৃষ্টি। মানুষ আরো আরামদায়ক জীবনযাপন করবে বলে আরো অনেক কিছু উন্নতি করেছে। পাকা বাড়ি, উনুনে রান্না ছেড়ে গ্যাস ওভেনে রান্না, তারপরে শিখে জিনিসপত্র রাখা ছেড়ে ফ্রিজ ইউজ, এরকম অনেক কিছু। আর এখন দেখো আমরা মানে টাকা খরচা করে এই গ্রাম বাংলা দেখতে আসছি। আমাদের গ্যাটের টাকা খরচা করে আমরা মাটির থালা, কাঁসার থালা বা কলা পাতায় আমরা বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খেতে যাই। এরকম আরো অনেক উদাহরণ রয়েছে যেগুলো আমরা টাকা খরচা করে করি। এমনকি আমাদের যেটা ট্র্যাডিশনাল ড্রেস মানে শাড়ি আর পাঞ্জাবি ছিল, সেটা আগে নর্মাল ছিল, এখন কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠান সেইগুলো কিন্তু এখন জায়গা করে নিয়েছে, ওটা লাক্সারি জিনিস হয়ে গেছে। আর ওর সাথেও আছে আমাদের, আগে আমরা যেরকম ঘোড়ার গাড়ি ব্যবহার করতাম, এখন শুধু স্পেসিফিক গাড়িও ব্যবহার করতাম। এখন যেরকম স্পেসিফিক অকেশনস লাইক বিয়েতেই আমরা ঘোড়ার গাড়ি মানে ব্যবহার করি। লাক্সারি বোঝাতে এখন ঘোড়ার গাড়ি নিয়ে আসে। লাক্সারি বোঝাতে আগে যেরকম সব জায়গায় একটু না একটু গাছপালা উঠে রইতো, আর এখন আমরা টাকা দিয়ে গাছপত্র কিনে নিয়ে এসে আমাদের বাড়িতে টবে করে বসাই। আর আগে উঠানে এমনি এমনি চাষ হতো বা আগাছা কুগাছা জন্মাতো। এখন খেজুর গাছ এখানটায় আর এখানটায়, মানে নর্মাল গ্রাম বাংলায় গেলে দেখা যেত খেজুরের রস নেওয়া হচ্ছে, বিক্রি হচ্ছে, আর এখানে আর লোকে লাইন দিয়ে দেখছে। আমার দেখেও ভীষণ হাসি পাচ্ছে। আর অনেকেই হয়তো জানে না যে বেলার খেজুর রস খাওয়াটা ভালো না, ওতে নেশা হয় আর ঘোলাটে হয়। এই খেজুর রস খেতে হয় ভোরের বেলায়, আর এরা বোকা বানিয়ে বিক্রি করছে, আর মানুষও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলার যে খেজুরের রসটা হয় না, ওটা মিষ্টি হয় না, ওটা তেতো টাইপের হয়, কষাটে, তেতো নয় কষাটে। হ্যাঁ, আর এটা হচ্ছে হাট বাংলা। আর এখন এইগুলো শপিং মলে গিয়ে লোকে কিনে নিয়ে আসে, বড় বড় মার্কেট আর ব্লিঙ্কিট যাই বলো তাই বলো, হাট বাংলার মতো ফ্রেশ জিনিস কোনো ব্লিঙ্কিট কোনো শপিং মলেই তুমি পাবে না। যাই হোক, আমি যেটা তোকে বোঝাতে চাইছি সেটা তুই বুঝতে পারছিস। মানে এই জিনিসগুলো দেখে কিন্তু আমাদের এখন খুবই ভালো লাগছে। এখন যদি কোনো বাচ্চাকে তোমরা জিজ্ঞেস করো বা কোনো মানুষকে জিজ্ঞেস করো শহর ভালো লাগে না গ্রাম ভালো লাগে, প্রথম উত্তরই কি হবে? গ্রাম ভালো লাগে। আর এই গ্রামেই আমরা থাকবো না বলে, এই জীবনযাপন করবো না বলেই আমরা কিন্তু শহরতলিতে চলে এসেছি। বহু মানে টাকা খরচা করে বাড়ি বানিয়েছি, ছেলে মেয়েদেরকে বড় বড় স্কুলে পড়াচ্ছি, ভালো চাকরি করবে, বিদেশে যাবে, কত কিছুই না, কিন্তু আলটিমেটলি কি হয়, আমরা পয়সা খরচা করে আবার সেই গ্রাম দেখতে যাচ্ছি। হ্যাঁ, পাহাড়ে যাচ্ছি পয়সা খরচা করে, ওই নিরিবিলিতে থাকবো, কাঠের বাড়ি, ছোট মানে হোমস্টে। দেখ এখানে দুর্গাপুজো, দুর্গা মণ্ডপ, বিভিন্ন কিছু। মানে আগে যে জীবনটা আমাদের বাবা মা বা তাদের বাবা মারা জীবনযাপন করেছে, সেই জীবনটার
কিছু ছবি এখানে আমরা ছেলে মেয়েকে দেখাতে পারছি, আর ওরা এই জিনিসটা এত উপভোগ করছে আর এত ওদের ভালো লাগছে কি বলবো। মানে গরুর গাড়িকে নিয়েও যে মানুষ কিভাবে ছবি তুলছে আমার দেখে এতটাই হাসি লাগছিল, তাই তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখো। এই গরুর গাড়িতে দাঁড়িয়ে মানে গরুগুলোর সামনে দাঁড়িয়ে সব বাচ্চা বলো, বড় বলো, বয়স্করা বলো, সব ছবি তুলছে। এমনকি গরুর গাড়িকে মানে সিকিউর রাখার জন্য সিকিউরিটি গার্ডও মানে রাখা হয়েছে, হ্যাঁ উঠে যায়, ভেঙে দেয়। আর এইগুলো আগে ছিল কি নিত্য নিত্যের জিনিস, হ্যাঁ এইগুলোই আগে লোকে ব্যবহার করতো। আগে তো এই গাড়ি, আগে এগুলোর দাম কেউ দেয়নি, এখন এগুলোই হয়ে গেছে মূল্যবান। হ্যাঁ এটা ঠিক। আর এখান থেকে বেরোনোর সময় জানো আরেকটা জিনিস, এখান থেকে বেরোনোর সময় আমরা কিছু মাটির কাপ প্লেট কিনে নিয়ে গেছিলাম বাড়ির জন্য। আর ওই মাটির কাপ প্লেট কেন কিনে নিয়ে গেছিলাম জানো? ওগুলো ভিডিওতে দেখাবো যাতে সুন্দর লাগে, কিন্তু আগেকার জীবনে এই মাটির কাপ প্লেটেই খাওয়া হতো। একদম ঠিক। আর এটা হচ্ছে একটা মাস্ক গার্ডেন, কত সুন্দর দেখ, এখানটায় অনেক ফুলের গাছ ফাছ রয়েছে আর কত রকমের মাস্ক রয়েছে দেখ। হ্যাঁ মুখোশে পুরো ভর্তি, বড় বড় মুখ। এবার আমরা চলে এসেছি কোথায় বলো তো? বলেছিলাম না যে রাত্রেবেলায় তোমাদেরকে দেখাবো সেভেন ওয়ান্ডার্স এর টিকিট কাউন্টারের সামনে কতটা ভিড়। দেখো কতটা ভিড়, বাবা এটা তো বন্ধ হওয়ার টাইম আর এখনো এত ভিড়। হ্যাঁ প্রায় 8 ঘন্টা লাইন ঠেলে টিকিট কেটে সেভেন ওয়ান্ডার্স এ ঢোকার পর চারিদিকে অবস্থাটা দেখো, কোথায় আমরা ভিডিও তুলবো, কোথায় ছবি তুলবো দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছিলাম না, যেদিকে দেখাচ্ছি লোক আর লোক। এবার তো তোমরা দেখে বুঝতেই পারছো হয়তো তখনকার সেভেন ওয়ান্ডার্স আর এখনকার সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে ডিফারেন্স। এখন তো লোক পুরো গিজগিজ করছে একবারে ভিতরে। হ্যাঁ শুধু নিজেরাই গিয়ে দেখতে পাচ্ছি, আর ছেলে মেয়ে বলছে মা আমরা কোথায় দৌড়াবো, কোথায় খেলবো। আমি বলছি না আজকে খেলিস না, দৌড়াতে পারবে ঠিক কথা কিন্তু খুঁজে পাবো না। না খেললে কি হয় নাকি? কিন্তু এত লোকের ভিড়ে তোদেরকে খুঁজে পাবো কোত্থেকে? আমরা ঠিক চলে আসবো। ওমা এই দেখো কতগুলো জিনিস, এখানটায় তো কতগুলো মূর্তিও আছে দেখো। কেন ভুলে গেছিস আগের বাড়ি যখন এলি কত ছোটাছুটি করলি, হ্যাঁ। দাদার সাথে দৌড়াদৌড়ি করলি, হাঁপিয়ে গেলি, ভুলে গেছিস? জানো এখানটায় দৌড়াতে খুব মজা আছে, সকালবেলাও মজা আছে, সন্ধ্যাবেলাও মজা আছে। কিন্তু বাবা এখন দৌড়াতে যাস না, চারিদিকে ভিড়, চ তার থেকে বঞ্চ আমরা তাজমহলটা দেখে আসি। দেখ তাজমহলের সামনে কত সুন্দর জলের ফোয়ারা, দেখেছিস? উফ মা তুমি আর ছোট্ট মেয়ে গিয়ে তাজমহল এই দেখ ওই জলাশয়ের একাধারে যে ঝর্ণাটা রয়েছে আলোতে কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। ওই দেখ দূরে তাজমহলটা, দারুণ লাগছে না? তাজমহল কিন্তু ওটা আসল না। যাই হোক সেভেন ওয়ান্ডার্স থেকে আমরা বেরিয়ে চলে এসেছি। এবার আমরা বেরোনোর মুখেই দেখলাম আর একটা পার্ক রয়েছে, সেখানটায় রেন পার্ক না, এটা মানে লাইট অ্যান্ড সাউন্ড হচ্ছিল আর ভীষণই ভালো লাগছিল। বেশি কেউ আসতে চাইছে না, কারণ এখান দিয়ে যেতে গেলে না গায়ে ভীষণ জলের ছেটা আছে। আমার সব থেকে যেটা খারাপ লেগেছে দেখো সামনে একটা মূর্তি রয়েছে, তার উপরে উঠে সবাই ছবি তুলছে, এটা আমার ভীষণই খারাপ লেগেছে। কারণ এটা যখন তখন ভেঙে যেতে পারে, একটা জিনিস বানানো হয়েছে যখন তার সৌন্দর্যটা বজায় রাখা মানুষেরও তো দরকার বলো। যাই হোক কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা নিয়ে আজকে আমাদের এই ইকো পার্ক ভ্রমণ আর আগের ইকো পার্ক ভ্রমণ সমস্তই আমরা শেষ করলাম।